আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমে পড়ছো, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ B2 রাষ্ট্রবিজ্ঞান মানে হিউম্যান রাইটস মানবাধিকার চ্যাপ্টারটি রয়েছে, মানে সিলেবাসটি রয়েছে, তো তাদের জন্য আজকের এই পর্বে রয়েছে তোমাদের প্রশ্ন রয়েছে, যেটা পরীক্ষার জন্য 2024-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এখান থেকে তোমাদের দুটো মডিউল থাকে, দুটো মডিউল থেকে প্রথম মডিউলে একটা 15 একটা 10 লিখতে হয়, দ্বিতীয় মডিউল থেকে একটা 15 একটা 10 লিখতে হয়। তো সেই বড় প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা। দেখো, প্রথম মডিউল থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো পড়বে, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো, 3 প্রজন্মের মানবাধিকার আলোচনা করো, মানবাধিকার কাকে বলে, মানবাধিকারের বৈশিষ্ট্য, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো, 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণা আলোচনা করো, মানবাধিকার সুরক্ষায় সমৃদ্ধ জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ আলোচনা করো। তো এই স্টার মার্কসগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, অর্থাৎ মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র আলোচনা করো, আর মানবাধিকার সুরক্ষায় সমৃদ্ধ জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ। এই 3টে প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এইগুলো 3টে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। পরে দেখো, এছাড়া ইম্পর্টেন্ট রয়েছে, দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে উল্লেখিত মানবাধিকার আলোচনা করো, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভিয়েনা ঘোষণাপত্র ও কর্মসূচি। এই তোমাদের যে স্টার মার্কসগুলো রইল, এগুলো অবশ্যই তোমরা ওপরে দুটো রয়েছে এবং এখানে দুটো রয়েছে, এগুলো তোমরা কিন্তু মোট 4-5টা প্রশ্ন এখানে প্রথম মডিউল থেকে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা এখান থেকে প্রথম মডিউলের প্রশ্ন তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তো দেখো, এর পরের মডিউলের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, এই মডিউল থেকে তোমাদের 5 নাম্বার মানে যে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, দেখো, মানবাধিকার কাকে বলে বা মানবাধিকারের সংজ্ঞা এটা পড়বে, মানবাধিকারের বৈশিষ্ট্য পড়বে, মানবাধিকার মৌলিক অধিকারের পার্থক্য, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের স্বরূপ বা বিধান, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের তাৎপর্য, মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণার উদ্দেশ্য, মানবাধিকারের সবিশ্বজনীন বা সার্বজনীন ঘোষণাপত্রের পৌর ও রাজনৈতিক অধিকার সমূহ, প্রথম প্রজন্মের মানবাধিকার, দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার, তৃতীয় প্রজন্মের মানবাধিকার, 3 প্রজন্মের মানবাধিকার, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন, জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ পড়বে, জাতিপুঞ্জের সনদে উল্লেখিত মানবাধিকার পড়বে, ভিয়েনা ঘোষণাপত্র কর্মসূচি পড়বে। তো তোমরা এই 5 নাম্বারের মানের প্রশ্নগুলো পড়ে যাও। আশা করছি তোমাদের যে 5 নাম্বারে যে 3টে প্রশ্ন লিখতে হয়, এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে বা দুটো তোমরা এখানে পেয়ে যাবে, কারণ দুটো মডিউল মিলিয়ে তোমাদের 5 নাম্বার লিখতে হয়। দ্বিতীয় মডিউলে তোমাদের যে বড় প্রশ্ন লিখতে হয় 10 ও 5 নাম্বারে, সেখানে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকার আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা পড়তে পারো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত মানবাধিকার সম্পর্কে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা, এটা পড়বে। দেখো, পরে ইম্পর্টেন্ট রয়েছে স্বাধীন ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। ভারতের মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করে এবং তার প্রতিকারগুলো আলোচনা করো, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, ভারতে মানবাধিকার সংক্রান্ত ঘোষণার নীতি কতখানি কার্যকর তা লেখো। তো তোমরা স্টার মার্কসগুলো অবশ্যই ভালো করে পড়ে যাও এবং বাকি প্রশ্নগুলো দেখে যাও। আশা করি তোমরা এখান থেকে বড় প্রশ্ন 10 ও 15 নম্বর প্রশ্ন যে একটা করে লিখতে হয়, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, মডিউল 2তে ছোট প্রশ্ন মানে 5 নাম্বার মানের প্রশ্ন কোনগুলো রয়েছে দেখে নাও। মডিউল 2তে 5 নাম্বার মানের প্রশ্ন রয়েছে, দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, কমিশনের কার্যাবলী, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, ভারতে মানবাধিকার রক্ষার সমস্যা, ভারতের নাগরিকদের মৌলিক অধিকার, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের গুরুত্ব, ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার, সংবিধানে স্বীকৃত নির্দেশমূলক নীতি, সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার, ভারতের মানবাধিকার রূপায়ণের প্রধান সমস্যা, প্রধান মাধ্যমগুলো, সংবিধানের 14 নম্বর ধারা, নিবর্তনমূলক আটক আইন, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার,
অথবা সংবিধানের 32 ও 226 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কীভাবে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, মৌলিক কর্তব্য। তো তোমরা এই প্রশ্নগুলো 5 নম্বর পানে এসে পড়ে যাবে। তো আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে সবার আগে তোমরা ভিডিও দেখতে পাও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হয় পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।